আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদের কিন্তু কাজ দিয়েছিলাম, যদি সঠিকভাবে করো কাজ মাথায় পড়বে সাফল্যের তাজ। আর এই প্রত্যাশা নিয়েই আজকে ক্লাস শুরু করছি। আমরা ছিলাম আইসোটোপে। তোমরা বলো তো আইসোটোপ কাকে বলে? স্যার ওদের পড়া ধরেন, আইসোটোপ কাকে বলে? হ্যাঁ, তোমরা অনেকে পেরেছো, অনেকে কিন্তু ঠিক মতো পারছো না। আইসো মানে সমান, টোপ মানে স্থান, সমান স্থান। কোথায়? পর্যায় সারণীতে। কাদের? মৌলের বা পরমাণু। যে সকল মৌলের প্রোটন সংখ্যা সমান, ভর সংখ্যা ভিন্ন, ফলে নিউটন সংখ্যা ভিন্ন হয়, তাদেরকে আইসোটোপ বলে। আজকে আমরা দেখব এই আইসোটোপের ব্যবহার এবং তেজস্ক্রিয়তা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই তেজস্ক্রিয়তা এবং আইসোটোপের ব্যবহারও পরীক্ষায় সংগ্রাম করতে করতে আসবো, এবারের পরীক্ষায় আসবো। সুতরাং চিন্তা করো কিভাবে পড়তে হবে। দেখিনি আইসোটোপের ব্যবহারগুলি। একই মৌলের বিভিন্ন আইসোটোপের প্রোটন ও ইলেকট্রন সংখ্যা সমান বলে আইসোটোপগুলোর মধ্যে তেমন কোনো পার্থক্য নেই। আপনারা দেখছেন প্রোটন সংখ্যা সমান। প্রোটন সংখ্যা সমান, ফলে ইলেকট্রন সংখ্যা সমান। তাই ধর্মে তেমন কোনো পার্থক্য নেই। তবে যেহেতু ভর আলাদা, তাই তাদের সহজে শনাক্ত করা যায়। সাধারণত আইসোটোপ অস্থায়ী মানে বেশি সময় ধরে টিকে থাকে না, টিকে থাকার ক্ষমতা কম। অস্থায়ী আইসোটোপ বিভিন্ন তেজস্ক্রিয় রশ্মি বা কণা বিকিরণ করে, ছেড়ে দেয়, তাই এদেরকে তেজস্ক্রিয় আইসোটোপ বলে। বিভিন্ন ক্ষেত্রে তেজস্ক্রিয় আইসোটোপের এই ধর্ম কাজে লাগানো হয়, আর সেই ধর্মের ব্যবহার আমাদের বইতে উল্লেখ করা হয়েছে। যেমন চিকিৎসা ক্ষেত্রে আইসোটোপ ব্যবহার করা হয়, যেমন ফলমূল পচন রোধে, জীবাণু ধ্বংস করতে আইসোটোপ ব্যবহার করা হয়। ক্যান্সার আমরা নাম শুনেছি, যে দেয় না অ্যান্সার, তার ট্রিটমেন্ট ক্ষেত্রে বিশেষ করে এটা ব্যবহার করা হয়। চিকিৎসা ক্ষেত্রে অপারেশন করার জন্য যে সকল যন্ত্রপাতি ব্যবহার করা হয়, তাদেরকে স্টারিলাইজেশন করার জন্য, জীবাণু মুক্তকরণ করার জন্য আইসোটোপের ব্যবহার রয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কৃষিক্ষেত্রে খুব দ্রুত দেখেছো অনেক গাছে আমের মুকুল ধরেছে কিন্তু ঝরে যায়, ফলে আম ধরে না। আর সেগুলোকে ধরে রাখার জন্য ইনজেকশন দেওয়া হয়, সেটা ফসফরাস 32 দিয়ে। তাছাড়া এই হার্টের পেসমেকার আপ ডাউন করানোর জন্য প্লুটোনিয়াম ব্যবহার করে। আরও অনেক ক্ষেত্রে এই আইসোটোপের ব্যবহার রয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা বইটা দেখি কি লেখা হয়েছে। চিকিৎসা ক্ষেত্রে বিভিন্ন রোগ নির্ণয়ে ও নিরাময়ে আইসোটোপের ব্যবহার করা হয়। কোনো ক্ষুদ্র রক্তনালী ক্ষতিগ্রস্ত হলে রক্তের মাধ্যমে আইসোটোপ পাঠিয়ে তা শনাক্ত করা হয়। একইভাবে ক্যান্সারে আক্রান্ত রোগীর কোনো কোষ ক্যান্সার আক্রান্ত কিনা বা নষ্ট হয়ে যাচ্ছে কিনা তা আইসোটোপ দ্বারা নির্ণয় করা যায়। আবার ক্যান্সার আক্রান্ত কোষ ধ্বংস করার ক্ষেত্রেও আইসোটোপের তেজস্ক্রিয় বিকিরণ ব্যবহার করা হয়। এছাড়াও তেজস্ক্রিয় রশ্মি ব্যবহার করে ডাক্তারি যন্ত্রপাতি জীবাণুমুক্ত বা স্টারিলাইজেশন করা হয়। এইগুলো চিকিৎসা ক্ষেত্র। আসো কৃষিক্ষেত্র। কৃষিক্ষেত্রে পতঙ্গ নিয়ন্ত্রণে আইসোটোপের তেজস্ক্রিয় রশ্মি ব্যবহার করা হয়। এছাড়া কখন কোন সার কি পরিমাণ ব্যবহার করতে হবে তা জানার জন্য আইসোটোপ ব্যবহার করা হচ্ছে। খাদ্যদ্রব্য সংরক্ষণে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখেছো আপেল যেন জীবাণুমুক্ত হয়, এই আপেলকে জীবাণুমুক্ত করার জন্য কোবাল্ট থেকে গামা রশ্মি নির্গত করেছে, ফলে বিভিন্ন ধরনের জীবাণু
মারা গেছে। এই যে তোমরা দেখেছো প্রথম দিকে জীবন্ত, পরে মৃত। তাহলে আপেলকে জীবাণু মুক্ত করার জন্য, অর্থাৎ বিভিন্ন ধরনের জার্মস কিল করার জন্য কি করা হয়? আইসোটোপ ব্যবহার করা হয়। ভূতাত্ত্বিক বৈজ্ঞানিক গবেষণা কাজে আইসোটোপ ব্যবহার করা হচ্ছে। তোমরা অনেক সময় খবরে শুনে থাকবে রেডিও বা টেলিভিশনের মাধ্যমে, কোনো দেশ কয়েক কোটি বছরের পুরনো ফসিল পাওয়া গিয়েছে। ফসিল বলতে আমরা জীবজন্তুর অংশবিশেষ। কিভাবে বিজ্ঞানীরা জানেন যে ফসিলটি কত বছরের? এটি জানা যায় আইসোটোপের ক্ষয় থেকে। কোনো ফসিল স্থায়ী ও অস্থায়ী আইসোটোপের অনুপাত থেকে বোঝা যায় ফসিলটি কত বছরের পুরাতন বা পুরনো। সুতরাং আমরা দেখলাম এই আইসোটোপ বিভিন্ন ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এর মধ্যে আমরা বুঝেছি তেজস্ক্রিয় রশ্মি কি এবং আলফা, বেটা, গামা এই রশ্মিগুলো সম্পর্কে আমরা একটু ধারণা নিয়ে নিই। ভর এখানে কিন্তু ভিন্ন। তোমরা ক্লিয়ার দেখে নাও আইসোটোপের কি বৈশিষ্ট্য। এখন আমরা দেখতে যাচ্ছি তেজস্ক্রিয় রশ্মি। এটা জ্ঞানমূলকের জন্য আসবে ইনশাল্লাহ। তেজস্ক্রিয়তা এবং তেজস্ক্রিয় রশ্মি ইনশাল্লাহ পরীক্ষা আসবে। এই অধ্যায় থেকে 10 মার্কসের প্রশ্ন সেট হতে পারে। তোমরা সাবধান, খুব ভালো করে পড়তে হবে। 1, 6, 7 না পড়লে কিন্তু মাথায় হাত। সাথে তোমরা যখন সময় পাও পড়ো, সেটা হচ্ছে অধ্যায় 13। কারণ তোমরা জানো এই অধ্যায় 13 খাদ্য ও পুষ্টি, এগুলো হচ্ছে কি হুবহু ক্লাস 6 এর ক্লাস। 6ষ্ঠ শ্রেণীতে এই খাদ্য ও পুষ্টি পড়েছ, একই ছবি, একই ধরনের বর্ণনা, একটু আপডেট। তাই ওই ক্লাসটা মনে রাখলেই 8ম শ্রেণী সোজা। তোমাদেরকে বলেছিলাম যে 6ষ্ঠ 7ম শ্রেণী ভালো করে শিখলে 8ম শ্রেণী অনেক সোজা হয়ে যাবে। প্লিজ তোমরা সেদিকে কিন্তু যত্নশীল হবে। তেজস্ক্রিয় তেজস্ক্রিয়তা যে ধর্মের কারণে, যে গুণের কারণে, যে প্রপার্টিজের কারণে, যে ক্যারেক্টারিস্টিক্সের কারণে একটি মৌল ভেঙে গিয়ে ছোট ছোট মৌল, নতুন মৌল বা নিউক্লিয়াসে পরিণত হয়, সাথে অনেক সময় ক্ষতিকর রশ্মি আলফা, বেটা, গামা নির্গত করে, সে ধর্ম বা গুণটাকে বলা হয় তেজস্ক্রিয়তা। অর্থাৎ যে কারণে, যে রাগের কারণে তুমি গ্লাস ভেঙে দিলে, প্লেট ভেঙে দিলে, বই খাতা ফেলে দিলে, অনেক সময় এরকম হয়, সেই রাগ, সেই কষ্ট, সেই বেদনা, সেই অস্থিতিশীলতা তেজস্ক্রিয়তা। আর এই যে গ্লাস ভাঙলে, লাঠি ছুড়লে, কলম ছুড়লে, চক ছুড়লে, এই যে অস্থির একটা কাজ করা, এটাকে বলা যায় ওই কাজগুলো তেজস্ক্রিয়তার ফলাফল। আর ওটার মাধ্যমে কিছু রশ্মি বের হয়, সেটা হচ্ছে আলফা, বেটা, গামা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সাধারণত ভারী মৌলগুলো, অর্থাৎ পর্যায় সারণীতে যে মৌলগুলো রয়েছে 82 থেকে 92, লেড থেকে ইউরেনিয়াম, নাম শুনে থাকবে ইউরেনিয়াম, ক্লাস 9-এ গিয়ে এই ইউরেনিয়ামের পরিচয় আরো ভালোভাবে জানবে। এই ইউরেনিয়াম থেকে ক্ষতিকর রশ্মি বের হয়, নিউক্লিয় বিক্রিয়া হয়। আজকে এই পৃথিবীটা নিউক্লিয় রিয়াকশনের উপরে এখন দাঁড়িয়ে রয়েছে। অল্প একটু কষ্ট করেই, অল্প খরচেই অনেক বেশি বিদ্যুৎ পাওয়া যায়, তবে এর মেনটেন্যান্স অনেক কষ্ট অবশ্য। তো এই নিউক্লিয় বিক্রিয়াই হয় নিউক্লিয়াসের চেঞ্জের মাধ্যমে, আর তখন যে আলফা, বেটা, গামা রশ্মি বের হয় সেটা তেজস্ক্রিয় রশ্মি।
যে বন্ধুরা তোমরা এক্স রে নাম শুনেছ, এক্স রে একটা রশ্মি, ঠিক তেমনিভাবে আলফা বিটা গামাও রশ্মি, আর এদিকে বলা হয় তেজস্ক্রিয় রশ্মি। তাহলে যে ধর্মের কারণে একটি ভারী পরমাণু বা নিউটন প্রোটন সমান নেই এমন অস্থিতিশীল পরমাণু কি করে, ক্ষতিকর রশ্মি নির্গত করে, সেই কারণটাকে বলা হবে তেজস্ক্রিয়তা। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। কার্বন 6 ভর 12, তাহলে নিউটন 6 প্রোটনও 6। তুমি কিভাবে পেয়েছো নিউটন? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 12-6 ভর সংখ্যা বিয়োগ প্রোটন সংখ্যা সমান সমান নিউটন সংখ্যা। এখন তুমি এখানে দেখো নিউটন ইস্টু প্রোটন 6:6, মানে 1:1। এখন দেখো তুমি বলো একটা বাবার সাথে তো একটা মা থাকবে, তাই না? আর মা যদি 3টা হয় তাহলে ওই সংসারে শান্তি থাকবে বলো? ঠিক একটা এলিমেন্টের মধ্যে প্রোটন আর নিউটন যদি সমান থাকে তাহলে 1:1 যদি হয় তার হচ্ছে স্থিতিশীল। কিন্তু যখনই তোমরা দেখবা কার্বন 6 ভর 14, তখন নিউটন হয়ে গেল 8, তাহলে এখন নিউটন প্রোটনের রেশিও 8:6, হুইচ ইজ গ্রেটার দ্যান 1। এখন বাবা যদি 1-এর অধিক হয় তাহলে সংসারে শান্তি থাকবে নাকি? আর মাও যদি এরকম 1-এর অধিক হয়, অসম্ভব ব্যাপার। তেমনিভাবে নিউটন প্রোটনের রেশিওটা যদি 1-এর অধিক হয় তখন তাদের মধ্যে স্থিতিশীলতা থাকে না, শান্তিপ্রিয়ভাবে তারা থাকতে পারে না, তখনই তারা হয়ে যায় তেজস্ক্রিয়। আর ওই তেজস্ক্রিয়তার মাধ্যমে সে কিছু রশ্মি বের করে, যার কারণে সে স্থিতিশীল হতে পারে। ওই রশ্মিগুলো বিভিন্ন কাজে লাগে, আবার ক্ষতিকরও হতে পারে। আর এই ধর্ম বা গুণটাকে বলা হয় তেজস্ক্রিয়তা, আর রশ্মিকে বলা হয় তেজস্ক্রিয় রশ্মি। রশ্মি 3টি আমরা দেখে নিই। আলফা, বিটা, গামা। আলফা হচ্ছে হিলিয়াম নিউক্লিয়াস, যার পারমাণবিক সংখ্যা 2, ভর সংখ্যা 4, সে 2টা ধনাত্মক কণা, পজিটিভ চার্জ, 2টা ইলেকট্রন দান করার পরে যে অবস্থায় থাকে সেটার নামই হচ্ছে আলফা। হিলিয়াম থেকে জোর জবরদস্তি করে 2টি ইলেকট্রন কেড়ে নিয়ে যে ধনাত্মক কণা পাওয়া যায় তার নামই আলফা রশ্মি। হেলাস মানে সূর্য, সূর্য থেকেই কিন্তু এই হিলিয়াম থেকে সূর্য এসেছে। সেখানে কিন্তু এরকম নিউক্লিয় রিয়াকশন হয়েছে, হাইড্রোজেন আর ট্রিটিয়াম মিলে হিলিয়াম হয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ডিটেল জিনিস এখন পড়াবো না, তোমাদের করবো না মাথা নষ্ট, এমনি পড়াচ্ছে কিন্তু চ্যাপ্টার 6, একটু করো কষ্ট। দেখো আমি সেই হিলিয়াম নিউক্লিয়াসকে বলবো আলফা, যে সংক্ষেপে জেনে নিলাম, বড় ক্লাসে উঠলে আরো বুঝতে পারবে। বেটাকে বলা হয় ইলেকট্রন, যার চার্জ হচ্ছে -1, ভর নেই। গামা হচ্ছে নিউট্রন। গামার প্রভাব সবচেয়ে বেশি, কিন্তু তার কোনো ভর নেই। সেটা কি, সেটা আমি বলতে চাচ্ছি না যে গামা কি রশ্মি। এত ক্ষতিকর রশ্মি যে সেলগুলো নষ্ট করে দেয় যদি ভালো সেলের মধ্যে গামা রশ্মি দেওয়া হয়। সে হাড় ভেদ করে চলে যেত। আলফা কিন্তু হাড় ভেদ করতে পারে না, তোমরা জানো, এক্সও পারে না। 2 হাড়ের মাঝখানে যখন রশ্মি যায় না, তখন যেখানে ভেঙেছে সেখান থেকে রশ্মি গেলেই ফটোগ্রাফিক প্লেটের উপর দেখা যায় সাদা সাদা অংশ, তার মধ্যে দিয়ে আলো চলে গিয়েছে, মানে এক্সরে চলে গেছে, তখন বোঝা যায় এই অংশটা ভেঙেছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কিন্তু গামা রশ্মি হাড় ভেদ করে চলে যায়। আমাদের অস্থি মজ্জায় বা রক্তের মধ্যে, হাড়ের মধ্যে কোনো এরকম পেইন হলে এই গামা রশ্মি অনেক এফেক্টিভ কাজ করে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সেই আলফা বিটা গামা হচ্ছে তেজস্ক্রিয় রশ্মি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তাহলে তেজস্ক্রিয়তা কি, যে ধর্মগুণে একটি মৌল কি করে, তেজস্ক্রিয় রশ্মি নির্গত করে, আলফা বিটা গামা নির্গত করে এবং স্থিতিশীল হয়, সেই ধর্ম বা গুণটাকে বলা হয় তেজস্ক্রিয়তা। আর রশ্মিগুলোকে বলা হয় তেজস্ক্রিয় রশ্মি। কেন হয়? কারণ সাধারণত এই মৌলগুলোর নিউটন প্রোটনের রেশিও সমান না, কম বেশি হওয়ার কারণে এই ধরনের অস্থিরতা বিরাজ করে। তাই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বুঝে নাও যে অস্থিরতা হলেই মানুষ কিন্তু ভাঙাচোরা, দৌড়াদৌড়ি, কথা না শোনা, ইচ্ছা মতো খামখেয়ালি করা, এগুলো সৃষ্টি করে। তাই
তেজস্ক্রিয় হব না আশা করছি। শুধুমাত্র পড়া লেখা শেখার জন্য আমরা তেজস্ক্রিয়তা পড়লাম এবং ক্ষতিকর ওষুধ থেকে বাঁচার জন্য আমরা তেজস্ক্রিয়তা পড়লাম। আসো এবার পরমাণুতে ইলেকট্রন কিভাবে বিন্যস্ত থাকে। পরমাণুতে কিভাবে ইলেকট্রন বিন্যস্ত থাকে। আমরা জানি পরমাণু বৃত্তাকার। পরমাণু কেন্দ্রে থাকে নিউক্লিয়াস, আর নিউক্লিয়াসের মধ্যে থাকে প্রোটন আর নিউট্রন, বাইরে থাকে ইলেকট্রন। পরমাণু এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে তোমরা দেখতে পাবে যে অনেকগুলো বৃত্তাকার শক্তি স্তর রয়েছে, যাদেরকে আমরা বলেছি কক্ষপথ। এই ছোট্ট অংশটাকে বলা হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াস। আর এই অংশগুলোকে বলা হয় কক্ষপথ। শক্তি স্তর। বা কক্ষপথ। তবে এর মধ্যে কিন্তু উপকক্ষপথও রয়েছে, উপকক্ষ উপশক্তি স্তরও রয়েছে। মনে করো তোমার বাবা মা একটি ঘরে ঘুমিয়ে রয়েছে। আসলে কি ঘরে ঘুমিয়ে আছে? না, ঘরের মধ্যে মশারির মধ্যে রয়েছে। মশা ডিস্টার্ব করে, এই মশারির মধ্যে ঘুমিয়ে আছে। তো ঘরে থাকা মানে কোথায় আছে বলো? মশারির মধ্যে রয়েছে। ওই মশারিটা হচ্ছে উপশক্তি স্তর। ঘর যদি প্রধান শক্তি স্তর হয়, কক্ষপথ হয়, তাহলে মশারিটা হবে উপকক্ষপথ, উপশক্তি স্তর। তেমনি এই ঘরের মধ্যেও ঘর রয়েছে, সেটা কি? এস, পি, ডি, এফ। আর এইগুলোর নাম, এই কক্ষপথের গুলোর নাম হচ্ছে কে, এল, এম, এন। কে, এল, এম, এন, এগুলো হচ্ছে কক্ষপথ। আর এই যে চারটি আমি লিখে দিলাম, উপশক্তি স্তর। এই শক্তি স্তর বা কক্ষপথকে অনেক সময় তোমরা জেনে থাকবে অরবিট লেখা হয়। অরবিট, ও আর বি আই টি, অরবিট। আর এটাকে বলা হয় অরবিটাল। নিউক্লিয়াসের কাছে রয়েছে যে কক্ষপথ, তার নাম কে শেল, তারপরটা এল শেল, তারপরটা এম শেল, তারপরটা এন শেল। আর কে এর অ্যাসিস্ট্যান্ট বা সহকারী রয়েছে এস, উপশক্তি স্তর। এল এর অ্যাসিস্ট্যান্ট রয়েছে পি, উপশক্তি স্তর। এম এর অ্যাসিস্ট্যান্ট রয়েছে ডি, উপশক্তি স্তর। আর এন এর অ্যাসিস্ট্যান্ট রয়েছে এফ, উপশক্তি স্তর। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি একটা কথা বলতেই চাই। বাস স্ট্যান্ডে গিয়ে তোমার বন্ধু কাঁদিতেছে, কেন? তুমি জানো না। তুমি ওই পথ দিয়ে যাচ্ছিলে, জিজ্ঞেস করছো, কি রে নাজমা, তুমি কাঁদছো কেন? নাজমা তখন বললো, দেখো আমি বাসে যাব, আমার কাছে বাস ভাড়া নেই। তাই তোমার কাছে কোনো টাকা নেই? বলে, না কোনো টাকা নেই, তবে 50 টাকার একটি নোট আছে,
তাহলে বাস ভাড়া কত? 10 টাকা। তাহলে তো 50 টাকার মধ্যে 10 টাকা রয়েছে, ওটা ভাঙিয়ে 10 টাকা নিয়ে তুমি বাসে উঠে যাও। আমি তো এটা বুঝতে পারিনি। ওরে বোকা, এটা একটা কথা? 10 টাকার মধ্যে 1 2 3 4 5 6 আসে না? ঠিক 50 টাকার মধ্যে 20 টাকা আসে না? তেমনি ভাবে যার পি উপশক্তির স্তর রয়েছে তার এসও আছে, যার ডি উপশক্তি স্তর রয়েছে তার কিন্তু এসপিও আছে, আর যার এফ উপশক্তি স্তর রয়েছে তার কিন্তু এফও রয়েছে, এসপিডিও রয়েছে। তার মানে দেখো, আমরা কিন্তু এটা বলতে পারি এস এর সাথে কোনো কিছু ফ্রি নেই, পি এর সাথে এস ফ্রি, ডি এর সাথে এস পি ফ্রি, আর এফ এর সাথে এস পি ডি ফ্রি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা জানলাম প্রথম শক্তি স্তর এই যে এইভাবে দেখবো, আমরা এভাবে ভালো করে শিখে নেব। কে এল এম, আরও রয়েছে মনে করো কে এল এম, এটা হচ্ছে এন, আর এদের চারটাকে বলা হয় শক্তি স্তর, এন দ্বারা প্রকাশ করা। এন, এটাকে এন দ্বারা প্রকাশ করা হয়, এন, এই এন। এখন এন মানে শক্তি স্তর বা কক্ষপথ। এন এর মান 1 হলে প্রথম শক্তি স্তর, এন এর মান 2 হলে দ্বিতীয় শক্তি স্তর, অর্থাৎ এল শেল। এন এর মান 3 হলে তৃতীয় শক্তি স্তর, এন এর মান 4 হলে চতুর্থ শক্তি স্তর। আমি একটি ক্লিয়ার ছবির মাধ্যমে, ডায়াগ্রামের মাধ্যমে এটি ফুটিয়ে তুলছি। তোমরা ব্যাপারটা খেয়াল করো, বুঝে নেওয়ার চেষ্টা করো। ভালো করে বুঝে নেবে। এটা হচ্ছে নিউক্লিয়াস, যার মধ্যে প্রোটন এবং নিউট্রন থাকে, বিভিন্ন কক্ষপথ যার মধ্যে ইলেকট্রন থাকে। এগুলোকে এন বলা হয়, অর্থাৎ এন শক্তি স্তর। এন যদি 1, কে শেল, কে শক্তি স্তর, এটা হচ্ছে কে। এন যদি 2 হয় মানে দ্বিতীয় শক্তি স্তর, এল শেল, এল। এন যদি 3 হয় তৃতীয় শক্তি স্তর, এম শেল, দিস অন এম। এন যদি 4 হয় চতুর্থ শক্তি স্তর, সেটা এন। এভাবে কে এল এম এন ও পি কিউ আর অনেক শক্তি স্তর রয়েছে, যেগুলো তোমরা বড় হলে বড় ক্লাসে শিখতে পারো। এখন তোমাদের জন্য এটা দরকার মনে করছি না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন এই প্রথম শক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকতে পারে সেই ক্যাপাসিটি আমাদেরকে শিখতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখো যে পরমাণুতে বিন্যস্ত ইলেকট্রন কিভাবে থাকবে বা কিভাবে ইলেকট্রন থাকে। তোমরা জেনেছো যে পরমাণুতে ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরতে থাকে। তাদের সুনির্দিষ্ট কক্ষপথ রয়েছে, অর্থাৎ যে পথে তারা ঘোরাফেরা করে সেই পথগুলোকে বলা হয় কক্ষপথ। এখন প্রশ্ন হলো, একটি কক্ষপথে কয়টি ইলেকট্রন থাকবে? তোমরা চিত্র দেখো, এটা একটা চিত্র দেখানো হয়েছে তোমাদের বইতে। দেখো, হাইড্রোজেনের কথা বলেছে ক চিত্রটি হাইড্রোজেন। চিত্র 6.2 অর্থাৎ পৃষ্ঠা উল্টাও। পেজ নাম্বার 50 পেজে রয়েছে। তোমরা দেখো যে এখানে হাইড্রোজেনের একটি ইলেকট্রন একটি প্রোটন রয়েছে প্রোটিয়ামের মধ্যে, ডিউটেরিয়ামের মধ্যে একটা প্রোটন একটা নিউট্রন একটা ইলেকট্রন রয়েছে, এবং ট্রিটিয়ামের মধ্যে দুটি নিউট্রন, প্রোটন একটি এবং ইলেকট্রন একটি, অর্থাৎ প্রোটনের সংখ্যা চেঞ্জ হচ্ছে না।
তো ক চিত্র দেখো, হাইড্রোজেন পরমাণুতে একটি ইলেকট্রন থাকে যা নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘোরে। হিলিয়াম পরমাণুতে দুটি ইলেকট্রন থাকে যা নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরে, এবং কক্ষপথগুলোকে 2n² নিয়ম অনুযায়ী ইলেকট্রন বিন্যাস করতে হয়। 2n², 2 হচ্ছে একটি কমন সংখ্যা, n হচ্ছে শক্তি স্তর। তাকে স্কোয়ার করলেই তোমরা কোন শক্তি স্তরে কয়টি ইলেকট্রন থাকবে ম্যাক্সিমাম সর্বোচ্চ সেটা বুঝতে পারবে। সে অনুযায়ী দেখো, একটি লিথিয়াম পরমাণুতে তিনটি ইলেকট্রন রয়েছে। এদের মধ্যে দুটি ইলেকট্রন প্রথম কক্ষপথে, এর মধ্যে দুটি ইলেকট্রন প্রথম কক্ষপথে আর তৃতীয়টি দ্বিতীয় কক্ষপথে রয়েছে। একইভাবে কার্বন পরমাণুতে 6টি ইলেকট্রন রয়েছে, প্রথমে দুটি পরে 4টি। আর ম্যাক্সিমাম ক্ষমতা কয়টি হবে তা আমরা 2n² নিয়ম দ্বারা জেনে নিব। আর এভাবে প্রথম কক্ষপথে 2টি, দ্বিতীয় কক্ষপথে 8টি এবং তৃতীয় কক্ষপথে 18টি, চতুর্থ কক্ষপথে 32টি ইলেকট্রন থাকবে। আমরা জানি এই কক্ষপথগুলোকে শক্তি স্তর বলা হয়। তো আমরা সেই নিয়ম জানি, 2n² নিয়ম, 2n² নিয়ম, n শক্তি স্তর যা 2n²। এখন n1 মানে প্রথম শক্তি স্তর, অর্থাৎ প্রথম শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা 2 × 1² মানে দুটি। তেমনি যদি n যদি 2 হয় তাহলে 2n² অর্থ হচ্ছে 2 × 2² মানে 2 × 4 মানে 8টি। তেমনি n যদি তৃতীয় শক্তি স্তর হয়, তৃতীয় হয়, তাহলে 2n² হবে 2 × 3², 2 × 9 মানে 18টি, অর্থাৎ তৃতীয় শক্তি স্তরে 18টি। তার মানে প্রথম শক্তি স্তরে 2টি, দ্বিতীয় শক্তি স্তরে এরকম 8টি, 4 কোণায় 4টি, তারপর আবার জোড়া এরকম 8টি। এই গোল গোল দ্বারা ইলেকট্রনকে বোঝানো হয়েছে। এরপর এরকম 18টি, কথা আমি সংক্ষেপে লিখছি গোল না দিয়ে, 18টি। চতুর্থ শক্তি স্তরে যদি n4 হয়, অর্থাৎ চতুর্থ শক্তি স্তর হয়, তাহলে ইলেকট্রন সংখ্যা ধারণ ক্ষমতা 2n² মানে 2 × 4² মানে 2 × 16 অর্থাৎ 32টি। আমার চতুর্থ শক্তি স্তরে 32টি ইলেকট্রন থাকতে পারে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা 2n² নিয়ম জানলাম, কোন শক্তি স্তরে কতটি ইলেকট্রন থাকবে সেটা বুঝে নিলাম। এখন তোমাকে সালফার এবং অ্যালুমিনিয়ামের ইলেকট্রন বিন্যাস করতে বলা হলো। তোমরা কিভাবে করবে দেখে নাও। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটু দেখে নাও। ধরো অ্যালুমিনিয়াম, তার সিরিয়াল নাম্বার তোমাকে জানতেই হবে, না মা জেলে 13। তাহলে প্রথম শক্তি স্তরে 2টি, দ্বিতীয় শক্তি স্তর 8টি, টোটাল 10টি, আর তৃতীয় শক্তি স্তর হবে 3টি। থাকতে পারে 18টি ক্ষমতা আমরা জানি, প্রথম, দ্বিতীয় অ্যান্ড তৃতীয়। আমি বুঝালাম এটা অ্যালুমিনিয়াম লিখবে ভিতরে। প্রথম শক্তি স্তরে 2টি, 1 2, দ্বিতীয় শক্তি স্তরে 8টি, চারপাশে 4টি দেওয়ার পরে জোড়া বাঁধবে, এরপরে 3টি, 3 কোণায় 3টি। এই হচ্ছে ইলেকট্রন বিন্যাস। কারণ তুমি জেনেছ প্রথম শক্তি স্তরে 2টি, 2 × 1², তাহলে 2টি, দ্বিতীয় শক্তি 2 × 2² মানে 8টি। তাহলে প্রথমেই যদি আমি 2টা দিয়ে এখানে 10 দিতে হবে না, আমাকে নিয়ম অনুযায়ী দিতে হবে। আগে দুয়ে প্রথম শক্তি স্তরে 2টি দেওয়ার পরে যদি বাড়তি থাকে তাহলে আমি দ্বিতীয়তে যাব, আর যদি না থাকে যাব না।
তো রয়েছে বাড়তি, তখন আমি 8টা দেওয়ার পর দেখি আরও 3টি রয়েছে, লাস্টে 3টি। মনে করো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার কাছে 5টি আম রয়েছে। আম আমি 3 জনের মধ্যে ভাগ করে দিব, কিন্তু প্রত্যেকে 2টির বেশি পাবে না। তাহলে আমি কি করব? প্রথমে যে রয়েছে তাকে 2টি দিলাম, পরে যে রয়েছে তাকে 2টি দিলাম, 4টি হয়ে গেল, আর আছে একটা। তৃতীয় জন তো 2টা পাওয়ার কথা, কিন্তু পাচ্ছে একটা, যা আছে তাই, কিছু করার নাই। এই হচ্ছে উপায়। অর্থাৎ প্রথম সেল পরিপূর্ণ করব, পরিপূর্ণ করার পরে বাড়তি থাকলে দ্বিতীয় সেলে দিব, দ্বিতীয় সেল পরিপূর্ণ হওয়ার পরে তৃতীয় সেলে দিব। তাতে কম থাকুক না বেশি থাকুক সেটা দেখার বিষয় না। তৃতীয় সেলকে আবার পরিপূর্ণ করলে চতুর্থ সেলে যাব। এই হচ্ছে ইলেকট্রন বিন্যাসী নিয়ম। তো দেখি তোমরা একটু পারো কিনা, এই মুহূর্তে করে ফেলো। সালফার 16 ক্লাসেই করো, এটার নাম ক্লাস ওয়ার্ক। দেখো, আশা করি তোমরা করেছো। এখন মিলিয়ে নাও। প্রথম সেলে 2টি, দ্বিতীয় সেলে 8টি, তৃতীয় সেলে 4টি। আমরা জানি প্রথম সেলে 2টি থাকে, দ্বিতীয় সেলে 8টি, তৃতীয় সেলে 18টি, চতুর্থ সেলে 32টি। এটা ম্যাক্সিমাম ক্ষমতা। তাই প্রথম সেলে 2টি দিয়েছি, এরপর বাড়তি রয়েছে 8টা দেওয়ার পর 10টা হলো, তারপর আরও 4টা বাকি, 6টা বাকি, তখন আমি 6টা দিয়ে দিয়েছি, 16, টোটাল 16। দেখো কীভাবে লিখবো। এই যে সালফার, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। প্রথম সেলে 2টি তুমি ক্রস দিয়েও দেখাতে পারো, দ্বিতীয় সেলে 8টি জোড়া জোড়া, তৃতীয় সেলে 6টি, 1 2 3 4 5 6। এই দেখো 6 2টি জোড়া বাঁধেনি, বেতার যোজনী 2। এইভাবে ইলেকট্রন বিন্যাস করব, হয় ক্রস মেথড না ডট মেথড। এটার নাম ডট, এটার নাম ক্রস। তোমাদের কাজ হচ্ছে ইলেকট্রন বিন্যাস করা 1 থেকে 20টি এলিমেন্টসের ইলেকট্রন বিন্যাস। এটা কাজ, 20টি মৌলের ইলেকট্রন। এবং আগামী দিন মিলিয়ে নেব ইনশাল্লাহ। আশা করতেছি সবাই তোমরা পারবে, এবং এর উপর ভিত্তি করে যৌগ গঠন আমরা বুঝে নেব। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, মাই ডিয়ার স্টুডেন্টস, অবহেলার করার কোনো সুযোগ নেই। তাই অবহেলা করব না এবং ফাঁকিবাজি দিব না। আমরা বেশি বেশি পড়ব, হোমওয়ার্ক করব, সে অনুযায়ী স্কুলে আসবো। সবার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।